হু করে বাড়ছে নদ নদীর পানি। সিলেট, সুনামগঞ্জ সহ কয়েক জেলায় বন্যার শঙ্কা। আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে, হাইকোর্টের নির্দেশ। ৩ মাসের মধ্যে জমা দিতে হবে প্রতিবেদন। শিক্ষক কর্মবিরতির দ্বিতীয় দিনেও অচল ৫৫ বিশ্ববিদ্যালয়, জনশূন্য ক্যাম্পাস। প্রত্যয়কে অযৌক্তিক এবং মর্যাদা হানিকর বলছেন শিক্ষকরা। এবং রাজধানীর নিত্যবাজারে বাজেটের নেতিবাচক প্রভাব, ঘোষণার বাইরেও বেড়েছে পণ্যের দাম। সাধারণের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি সাদিয়া ইসলাম তৃষা। এবারে বিস্তারিত। সিলেট, সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা। 4 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। এদিকে বন্যায় আগাম প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় সরকার প্রধানের দেওয়া এমন নির্দেশনার কথা জানান পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার। নাসির উদ্দিনের রিপোর্ট। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় দ্বিতীয় ধাপে বাড়তে শুরু করেছে সিলেট ও সুনামগঞ্জের নদ নদীর পানি। নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে ডুবে গেছে অনেক এলাকা। বিপদসীমা ছাড়িয়েছে সুরমার পানি। তাহিরপুর সুনামগঞ্জ সড়কের বড় অংশ ফের তলিয়ে যাওয়ায় জেলা শহরের সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ। ফলে যাত্রী ও এলাকাবাসীর চলাচলে ব্যবহার করতে হচ্ছে নৌকা। তাহিরপুর, জামালগঞ্জ, বিষ্ণুপুর এবং সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার সহ আবার বন্যা দেখা দিয়েছে। অতিবৃষ্টির কারণে যে পানিটা বাড়তেছে, এটা আসলে আশঙ্কাজনক। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার শঙ্কা। দুবার নয়, কয়দিন আগে বন্যা গেলে এখন আবার খুবই ভয়াবহ অবস্থা। মানে যেরকম বাড়তেছে এরকম হইলে আমাদের বাড়িঘর থাকা যাইবে না। বাপ চাচাদের আমাদের সবার বাড়িঘর ভাঙ্গে তাদের থুয়ারও জায়গা। এখন নদী ভাঙতেছে, এখন কেউই এখানে দেখার জন্য আসতেছে না। এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আগাম প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় তিনি জানান, আগস্টে বন্যার শঙ্কা রয়েছে। পরে ব্রিফিংয়ে সরকার প্রধানের অনুশাসন তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। মাননীয় প্রধানমন্ত্রী এটি একদম ক্যাটাগরিক্যালি বলেছেন যে বৃষ্টি যেভাবে বাড়ছে আমাদের উজানে, সেটার একটা ইফেক্ট আমাদের উপর পড়বে এবং আগস্টে একটা বন্যা হওয়ার উনি আশঙ্কা ব্যক্ত করেছেন এবং সকলকে উনি এই বন্যাকে মোকাবেলার জন্য একটা প্রস্তুতি নেওয়ার জন্য আগাম নির্দেশনা দিয়েছেন। ঢাকার আশপাশের কৃষি জমিতে আবাসনের কাজ চলছে। উৎপাদন বাড়াতে 3 ফসলি এলাকায় প্রকল্প গ্রহণ না করার নির্দেশনা দেন শেখ হাসিনা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কুলেন্দ্র শেখর দাস। কুলেন্দ্র, জেলার সার্বিক বন্যার চিত্র এখন কেমন? কি বলছে পানি উন্নয়ন বোর্ড? জানাচ্ছি, আপনি নিশ্চয়ই জানেন আমি দুপুর 1টার লাইভে কিন্তু বলেছিলাম যে আমাকে পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছিলেন যে সুনামগঞ্জের সুরমাগ্রস্ত সুরমা নদীর পানি বিপদ সীমার 27 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু 3-4 ঘন্টার ব্যবধানে কিন্তু সুনামগঞ্জের ষোলগড়ে সুরমা নদীর পানি 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা কয়েক ঘন্টার ব্যবধানে 3 সেন্টিমিটার কমেছে। তো সুনামগঞ্জের সাতকে কিন্তু কিছুটা পানি কমেছে। আবার যে 24 ঘন্টায় কিন্তু 300 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার বাম দিকে হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলা, আমার ডান দিকে হচ্ছে শান্তিগঞ্জ উপজেলা। আমি আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আপনি নিশ্চয়ই জানেন যে চেরাপুঞ্জিতে কিন্তু 141 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৎস্য বিভাগ আমাকে জানিয়েছেন যে সুনামগঞ্জের 8000 পুকুর ডুবে কিন্তু 4000 মেট্রিক টন মাছ
কিন্তু এই হাওরের পানিতে বেশি গেছে, যার ক্ষতির পরিমাণ হবে 70 কোটি টাকা। কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন যে এই সাম্প্রতিক যে বন্যাটা হয়ে গেল, সেই বন্যায় কিন্তু আমাদের সুনামগঞ্জের 1700 হেক্টর আউশ ধান কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, যার ক্ষতির পরিমাণটা হবে 11 কোটি টাকা। সুনামগঞ্জের এলজিডি নির্বাহী প্রকৌশলীর সাথে আমি কথা হয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে সাম্প্রতিক যে বন্যাটা হয়ে গেছে, সেই বন্যাটায় কিন্তু সুনামগঞ্জের 12টি উপজেলায় প্রায় 150 কিলোমিটার যে গ্রামীণ সড়ক ছিল, পাকা সড়ক, সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে কিন্তু নষ্ট হয়ে গেছে, যার ক্ষতি পরিমাণটা হবে প্রায় 600 কোটি টাকার উপরে। আমি জেলা প্রশাসক জনাব রাশেদুল ইকবাল চৌধুরীর সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু এখন যে বন্যার পানিটা কিন্তু যদিও আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে, আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে যে আগামী 36 ঘন্টা হয়তো আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে বন্যার অবনতি হতে পারে। ইতিমধ্যে কিন্তু 1000-এর উপরে যারা বন্যায় আক্রান্ত হয়েছেন তারা কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। তো সার্বিক অবস্থা যদি বলি তাহলে হয়তো যে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাত হবে, তো বন্যার হয়তো অবনতির কিন্তু একটা আশঙ্কা রয়েছে। তো এই ছিল দিশা আমার কাছে বিকেল 5:30টার সংবাদের সর্বশেষ অবস্থা সুনামগঞ্জের। আপনাকে ধন্যবাদ। সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সম্পদ বিবরণীর ঘোষণা এবং সময় সময়ে তা দাখিল সংক্রান্ত বিধি কঠোরভাবে মানতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে অগ্রগতি জানিয়ে 3 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আদালত বলেছেন 1979 সালে সরকারি কর্মচারী বিধিমালার 13 বিধিটি কঠোরভাবে মানতে নির্দেশ দেওয়া হলো। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রুল সহ এ আদেশ দেন। আগামী 22 অক্টোবর পরবর্তী শুনানির জন্য তারিখ রেখেছেন আদালত। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। নোটিশে আগামী 21 কার্যদিবসের মধ্যে এই হিসাব জমা দেওয়ার কথা বলা হয়েছে। একই সাথে সরকারি এই 2 কর্মকর্তার স্ত্রী সন্তানদের সম্পদের তথ্যও চাওয়া হয়েছে। বিকেলে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথাটি জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। এর আগে বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দফা তলব করা হলেও হাজির হননি তিনি। তার পরিবারের সদস্যরাও দুদকের তলবে সাড়া দেননি। অন্যদিকে মতিউর পরিবারকে এখনও জিজ্ঞাসাবাদের নোটিশ পাঠানো হয়নি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়কে চাপিয়ে দেওয়াকে অযৌক্তিক এবং মর্যাদা হানিকর বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এর প্রতিবাদে দ্বিতীয় দিনের কার্যবিরতি কর্মসূচি পালন করছে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো। মনিরুল ইসলামের প্রতিবেদন। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করা হয়। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা, এমনকি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারও বন্ধ। এতে অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্যজোট। এই পেনশন প্রত্যাহার না করা পর্যন্ত সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না, আমরা আমাদের কর্মবিরতি অব্যাহত রাখব। পরে কলাভবনের সামনে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। শিক্ষায় বরাদ্দ বাড়ানোর সহ শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি তোলেন তারা। শিক্ষকরা বলছেন, শিক্ষকদের সম্মান হানি করে কখনো স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব না। ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস ছিল, আমি ক্লাসে যেতে পারিনি, নিজেকে অপরাধী মনে হচ্ছে। দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি, রাস্তায় নেমেছি, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এটা হবার ছিল না। একটা বিশেষ শ্রেণীকে বা পেশাকে বাইরে রেখে কিভাবে আমাদেরকে সম্মানিত করা হলো, আমি এই হিসাবটা মেলানোর চেষ্টা করছিলাম। এটিকে অযৌক্তিক আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 2015 সালে 8ম বেতন স্কেলে আমাদের এক ধাপ নামিয়ে অবনমন করা হয়েছিল। আমাদের সুপার গ্রেডকে অত্যবধি আমরা পাই নাই। তা আমাদের সেই সুপার গ্রেড প্রত্যয় স্কিম প্রত্যাহার করে সরকারি কর্মকর্তাদের জন্য আগামী বছর যে সুযোগ সুবিধা রাখবেন, সেখানে আমরা প্রয়োজন হলে আমরা দেখব, সেখানে প্রয়োজন হলে আমরা যাব, যেটা সার্বজনীন হবে। দিনের বেলা কারসাজি করে হঠাৎ করে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য নতুন এই স্কিমটি আপনারা জুড়ে দিলেন।
কত ক্ষমতাবান। প্রত্যয় স্কিম প্রত্যাহার ছাড়া শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি তুলেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীরা। আত্মসম্মান এবং আত্মমর্যাদাকে ভুলণ্ঠিত করা হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এই জায়গায় ফিরিয়ে আনার জন্য 27 বিলিয়ন ছাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। মূলত IMF এবং কয়েকটি দাতা সংস্থার ঋণের টাকায় বেড়েছে রিজার্ভের পরিমাণ। এতে সাময়িক স্বস্তি ফিরলেও ঋণের অর্থে রিজার্ভ বৃদ্ধির ভালো ফলাফল বয়ে আনবে না বলে মনে করেন আমদানি রপ্তানিকারকেরা। তবে শুধু বৈদেশিক ঋণে নয়, রেমিটেন্স ও রপ্তানি বৃদ্ধির কারণেও রিজার্ভের পতন রোধ করা সম্ভব হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান। রেজা খানের বিশেষ প্রতিবেদন। IMF-এর ঋণের তৃতীয় কিস্তি 1.15 বিলিয়ন এবং উন্নয়ন সহযোগী দক্ষিণ কোরিয়া, IBRD এবং IDB-র 90 কোটি সহ $205 কোটি যোগ হয়েছে রিজার্ভে। এতে দেশে গ্রস রিজার্ভ $27.15 বিলিয়ন। যদিও IMF-এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী $22 বিলিয়ন ঘরে অবস্থান করছে রিজার্ভ। বৈদেশিক ঋণের সুবাদে রিজার্ভের পাল্লা ভারী হওয়ার বিষয়টিতে খুশি নন আমদানি রপ্তানিকারকরা। তাদের মতে সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটে নিজেদের সক্ষমতা বাড়িয়ে রপ্তানি বৃদ্ধিতে মনোযোগী হওয়া বেশি প্রয়োজন। IMF এর ঋণ এনে আপনি রিজার্ভ বাড়াবেন কেন? IMF $1 বিলিয়ন 1 কত বিলিয়ন দিয়েছে, আর আমরা তো বাংলাদেশের রপ্তানি খাত প্রতি মাসে অন্তত $5 বিলিয়ন আমরা দিচ্ছি। তো আপনি রপ্তানিটাকে আরো স্মুথ করেন, রপ্তানি বাণিজ্যকে স্মুথ করেন, তাহলে IMF এর ঋণ প্রয়োজন হবে না। যদিও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বলছেন শুধু ঋণে নয়, নীতি সুধার এবং রেমিটেন্স ও রপ্তানি বৃদ্ধি সহ তাদের নানা উদ্যোগে রিজার্ভের পরিমাণ বেড়েছে। শুধুমাত্র বৈদেশিক ঋণের কারণেই রিজার্ভ বেড়েছে, সেটা বৈদেশিক ঋণ কিছুটা হেল্প করেছে, তবে এর পেছনে আমাদের পলিসি ইনিশিয়েটিভ ছিল, আমাদের কার্যক্রম ছিল। সেই কার্যক্রমের ফলাফল হিসেবে আমরা কিন্তু রিজার্ভের পতনটাকে বন্ধ করে রিজার্ভের বৃদ্ধির যে একটা প্রবণতা সেটা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে রিজার্ভ এখন IMF-এর লক্ষ্যমাত্রার উপরে আছে, তাই এই প্রবণতা ধরে রাখাই মূল লক্ষ্য বলে জানান ডক্টর হাবিবুর। IMF-এর যে টার্গেট ছিল, IMF-এর যে একটা লক্ষ্যমাত্রা ছিল, সেটার উপরে আছি আমরা অনেকটাই সিগনিফিকেন্টলি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণার পর রাজধানীর বাজারগুলোতে এর প্রভাব পড়তে শুরু করেছে। বাজেটে যেসব পণ্যের দাম বাড়ানো হয়েছে এর বাইরেও আলু, পেঁয়াজ, মুরগি, কাঁচামরিচ সহ বিভিন্ন সবজির দাম বেড়েছে। আর চাল, ডাল সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। এতে করে সাধারণ মানুষের চোখে মুখেও দেখা দিয়েছে দুশ্চিন্তার ছাপ। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। 2024-25 অর্থবছরের জাতীয় বাজেটে 7,97,000 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে যেসব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাবনায় আনা হয়েছে তার বেশিরভাগই এরই মধ্যে বেড়েছে। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা বাজার সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতাদের মনে অস্বস্তি বিরাজ করছে। এদিকে অর্থনীতির জটিল হিসাব নিকাশ বোঝেন না শ্রমজীবী সহ সমাজের নিম্ন আয়ের মানুষরা। বোঝেন প্রতি বছর বাজেট মানেই ব্যয়ের নতুন নতুন খাত তৈরি হওয়া, তাই বাজেট নিয়ে তাদের উৎসাহ কম, বরং আতঙ্কটাই বেশি। পটল, চিচিঙ্গা, করলা, টমেটো, এরপরে কাঁচামরিচ। বৃষ্টির কারণেও আছে, আবার বাজেটের কারণেও আছে। সাধারণ মানুষ আর নিম্ন মধ্যবিত্ত মানুষ, এদের সবকিছুই নাগালের বাইরে। আলু চালের দামের থেকে বেশি দাম, আমরা কি কিনবো আর কি খাইবো। বাজেটের কারণে প্রতি বছর বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর পক্ষে নয় কারণ বাজারের বিক্রেতারাও। বাজার একটু বাড়তি আরই, ঈদের 2-3 দিন পর 150 টাকা বেচি, এখন বেচতে 170 টাকা। দিন গেলে বাড়বো, স্টক করে রাখছে 50-60 টাকা কেজি কিনে রাখছে, 90 বেচবো, 100 বেচবো, 120 বেচবো। বাজেট যেহেতু ঘোষণা করছে দাম বাড়ার, তো কাজুর দাম বাড়তে পারে আশা করা যায়, বাড়ার সম্ভাবনা আছে এতটুকুই ভাইয়া। আর দাম আশা করি না বাড়লেই ভালো, কাস্টমার কিনা খাইতে পারবো, আমরা চাই বেচা বেশি হোক। বড় কোনো পরিবর্তন ছাড়াই 2024-25 অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পাস হয়েছে রোববার। গত 6 জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী উপস্থাপনের পর রোববার এ বাজেট সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে পাস হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
সরকার ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে রেললাইন নির্মাণ বন্ধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আর বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সামাদ আজাদ অভিযোগ করেন, ভারতের সাথে রেল যোগাযোগ বাংলাদেশের নিরাপত্তার হুমকির মুখে পড়বে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের আয়োজনে অবস্থান কর্মসূচির অংশ নিয়ে এসব কথা বলেন তারা। বাংলাদেশে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। জীবনের যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে বাংলাদেশে হিন্দুস্তানের এই আগ্রাসন, এর রেল লাইন নির্মাণ বন্ধ করবই করব। স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বিভিন্ন দাতা সংস্থা থেকে 11 বিলিয়ন ডলার ঋণ প্রস্তাব এসেছে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তবে এসব ঋণ দেওয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে সরকার। বিকেলে সচিবালয়ে এজিবির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, বিভিন্ন প্রকল্পের এজিবির 22,355 কোটি টাকা বিনিয়োগ আছে। ঘূর্ণিঝড় রিমালের যোগাযোগ ব্যবস্থার যে ক্ষতি হয়েছে সেগুলোর উন্নয়নেও এজিবির বিনিয়োগ থাকবে। আর সব মিলিয়ে 10টি প্রকল্পে আন্তর্জাতিক দাতা সংস্থাটি বিনিয়োগ করছে বলেও জানান মন্ত্রী। অফার করে সবটা আমি নেব না, আর আমরা চাইলেও যে সে দেবে সব জায়গাতে, তাও কারণ সব জায়গাতে আমরা আলোচনা হবে, আলোচনার পর দিয়ে এস্টিমেট আছে কি আজকের আলোচনার মাধ্যম দিয়ে চূড়ান্ত হয়ে যাবে না, কারণ এর পরে দিয়া তাদেরকে তাদের হেডকোয়ার্টার তারা আলোচনা করবে, আমরা আলোচনা করবো। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। হু হু করে বাড়ছে নদ নদীর পানি। সিলেট, সুনামগঞ্জ সহ কয়েক জেলার বন্যার শঙ্কা, আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে, হাইকোর্টের নির্দেশ। 3 মাসের মধ্যে জমা দিতে হবে প্রতিবেদন। শিক্ষক কর্মবিরতির দ্বিতীয় দিনেও অচল 55 বিশ্ববিদ্যালয়, জনশূন্য ক্যাম্পাস। প্রত্যয়কে অযৌক্তিক এবং মর্যাদাহানিকর বলছেন শিক্ষকরা। এবং রাজধানী নিত্যবাজারে বাজেটের নেতিবাচক প্রভাব ঘোষণার বাইরেও বেড়েছে পণ্যের দাম, সাধারণের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। এই ছিল এখনকার মতো মোহনার সংবাদে। পরের সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে থাকছে সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।